আজকে আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ঔষধ, অ্যাসিড নাইট্রিক কিংবা নাইট্রিক অ্যাসিড, যেটাই বলি একই কথাই। আমরা জানি যে এটি একটি খনিজ ওষুধ, আর এটি অচির এবং চির রোগের পলিক্রেস্ট ওষুধ। এটি তরুণ রোগে এবং ক্রনিক রোগে দুক্ষেত্রে ব্যবহার হয় এবং এটি একটি পলিক্রেস্ট ওষুধ। তরুণ শিক্ষার্থী বন্ধু, পলিক্রেস্ট ওষুধ বলা হয় যে ওষুধ ব্যাপক কাজে লাগে, প্রচুর ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে সমস্ত ওষুধগুলো, সেগুলোকে আমরা বলি পলিক্রেস্ট। এখন আমরা আসি অ্যাসিড নাইট্রিকের রোগীর চেহারা কেমন, দেখতে কেমন, আকৃতি কেমন। এরা একটু জীর্ণ শীর্ণ শরীর, রোগা টাইপের, কিন্তু শরীরের মাংসপেশি বেশ মজবুত, শক্ত। এদের গায়ের রং কালো কিংবা শ্যামলা, চুল এবং চোখের মণি কালো। এদের প্রকৃতি অর্থাৎ মেজাজ হচ্ছে খিটখিটে, জেদি এবং নার্ভাস টাইপের। এরা হচ্ছে ফার্স্ট গ্রেডের শীত কাতর, কখনো কখনো থার্ড গ্রেডের গরম কাতরও হতে পারে। এরা সোরা, সাইকোসিস, সিফিলিস, টিউবারকুলোসিস, 4টা মায়াজমের উপরে এই ওষুধটি কাজ করে। এর ডায়াথেসিস বা প্রবণতা সাধারণত কোন ধরনের রোগ প্রবণতা? এটি হচ্ছে রক্তস্রাব প্রবণতা, রক্তক্ষরণের একটা প্রবণতা শরীরের যে কোনো জায়গা থেকে। এখন কেন অসুস্থ হয় অ্যাসিড নাইট্রিকের মানুষেরা? অসুস্থ হওয়ার পিছনে কারণ কি? কারণগুলো আমরা দেখে আসি, যেটাকে আমরা বলি রোগের কারণ বা অসুস্থতার কারণ কিংবা কজেশন। সিফিলিস, দীর্ঘস্থায়ী টেনশন, অনিদ্রা, শারীরিক ও মানসিক পরিশ্রম, প্রিয়জন মারা গেছে যে কারণে তীব্র মনোকষ্ট। এছাড়া স্ক্রুফুলাস দোষ। সিফিলিস রোগে পারদযুক্ত অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদীয় ওষুধ, এখন অবশ্য এগুলো পাওয়া যায় কম, আগে অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদীয় ওষুধে পারদ দিয়ে তৈরি করত, তো এখন এগুলো ব্যবহার খুব কম হয়। এছাড়া অত্যন্ত ক্ষতিকর বিষ, ডিজিটালিস ওষুধের অপব্যবহার ইত্যাদি কারণে অসুস্থতা দেখা দিতে পারে বা দেখা দেয়। এখন অ্যাসিড নাইট্রিকের একেবারে বেসিক যে লক্ষণ, মূল যে লক্ষণ, গুরুত্বপূর্ণ লক্ষণ, যে লক্ষণের উপর ভিত্তি করে আমরা ওষুধটা নির্বাচন করি, সেটাকে আমি একটা শব্দেই বলার চেষ্টা করব, আপনারা খেয়াল করবেন। অত্যন্ত শব্দটা হচ্ছে অত্যন্ত। এদের অত্যন্ত জিদ, এরা অত্যন্ত খিটখিটে মেজাজ, এরা অত্যন্ত ভীতু প্রকৃতির। সমস্ত স্রাবে, ইভেন তার প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ। মানে সমস্ত স্রাব বলতে নাকের সর্দি হতে পারে, কানের পুজ হতে পারে, তার প্রস্রাব হতে পারে, তার পায়খানা হতে পারে, তার ঘাম হতে পারে। এক কথায় তার শরীর থেকে বেরায় যে সমস্ত স্রাব, সেগুলো এবং প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধ। বিশেষ করে তার প্রস্রাবটা অত্যন্ত দুর্গন্ধ। আর দুধ অত্যন্ত অসহ্য। এরা অত্যন্ত শীতকাতর, অত্যন্ত পিপাসাহীনতা, পানির পিপাসা এদের একেবারেই কম। আর এরা যখন অসুস্থ থাকে তখন গাড়িতে চড়ে বেড়ালে তাদের রোগ এবং মানসিক লক্ষণ অত্যন্ত উপশম বোধ করে, আরাম বোধ করে। কাঠি দিয়ে খোঁচা মারার মতো অত্যন্ত ব্যথা। এছাড়া চোখ, মুখ এবং নাকের কোণ, মলদ্বার, জরায়ু এবং মূত্রদ্বার ফেটে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। এছাড়াও চোখ, মুখ, নাক, মলদ্বার, মূত্রদ্বার, জরায়ুর যে চামড়ার সাথে সংযোগ, এর মানে এর যে মিউকাস মেমব্রেন থাকে, ওই নরম আবরণী পর্দাটা, আর ত্বক, এই দুটোর যে সংযোগ স্থল, এই জায়গাগুলো ফেটে যাওয়ার প্রবণতা অত্যন্ত, এসব জায়গাগুলোতে ক্ষত হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। তাহলে আমরা আরেকবার দেখে আসি। অত্যন্ত জিদ, অত্যন্ত খিটখিটে মেজাজ, অত্যন্ত ভীতু। এদের সকল স্রাব এবং প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ।
দুধ অত্যন্ত অসহ্য, অত্যন্ত শীতকাতর, অত্যন্ত পিপাসাহীনতা, গাড়িতে চড়ে বেড়ালে তাদের মানসিক কষ্ট এবং রোগ অত্যন্ত উপসম্বোধ করে। কাঠি দিয়ে খোঁচা মারার মতো ব্যথা, অত্যন্ত ব্যথা। চোখ, মুখ, নাক, মলদ্বার, মূত্রদ্বার, জরায়ুর কোনা এবং এই সব জায়গার মিউকাস মেমব্রেন এবং ত্বকের সংযোগ স্থল ফেটে যাওয়ার এবং ক্ষত হওয়ার বা ঘা হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। এই গেল অ্যাসিড নাইট্রিকের বিশেষ মূল কথা। এই লক্ষণগুলোর মধ্যে একাধিক লক্ষণ, সবগুলো থাকবে এমন কথা নয়, একাধিক লক্ষণ মিললেই ওষুধটাকে আমরা নির্বাচন করতে পারি। এখন আমরা আসি, প্রত্যেকটা ওষুধের বা প্রত্যেকটা মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে। অনুরূপ অ্যাসিড নাইট্রিক, এক কথায় যদি অ্যাসিড নাইট্রিককে চিনতে চাই, স্রেফ একটা কথা, তাহলে বলবো ভীষণ জেদি। কেমন ভীষণ জেদি? এরা যদি কারো ওপর রাগ হয় বা কারো সাথে ঝগড়া হয়, তাহলে জীবদ্দশায় বেঁচে থাকতে তার সাথে আসে মীমাংসা করতে রাজি নয়, তাকে ক্ষমা করতে রাজি নয়, তার সাথে চলাফেরা করতে রাজি নয়। মানে একবার যার সাথে ঝগড়া হবে আজীবন তারে একেবারে বয়কট করে চলবে। ভীষণ রাগ, ভীষণ জিদ। তাই বলছি, এক কথায় যদি অ্যাসিড নাইট্রিককে দিতে হয়, যার ভীষণ জেদ, জেদটা এরকম জেদ যে জীবনে কাউকে কারো সাথে ঝগড়া হলে তাকে আর সে ক্ষমা করে না, তার সাথে সে আর মীমাংসা করে না। এই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। এখন আমরা আসি মানসিক লক্ষণ। আমরা জানি যে একটা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে মানসিক লক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি। তা মানসিক লক্ষণের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে আসি। এদের মধ্যে ভয়, আশঙ্কা, সাংঘাতিক জেদ, এই তিনটা হচ্ছে অ্যাসিড নাইট্রিকের মূল বৈশিষ্ট্য, যার মধ্যে ভীষণ ভয় কাজ করে, ভীতু, ভীষণ আশঙ্কা কাজ করে, না জানি কি হবে, আর ভীষণ জেদ। এই তিনটা জিনিস যার মধ্যে পাবেন সে হচ্ছে অ্যাসিড নাইট্রিক। এছাড়া মেজাজ অত্যন্ত খিটখিটে, অস্থির টাইপের, স্থির থাকতে পারে না, ভীষণ রাগী, উগ্র স্বভাব, একগুঁয়া টাইপের, হিংসুটে টাইপের, সামান্য ব্যাপারে সহজে উত্তেজিত হয়ে যায়, রাগ হয়ে যায়, নিজে ভুল করলেও রাগ হয়, রাগের সময় শরীর কাঁপে, কারো ওপর রাগ হলে বা কেউ আঘাত দিলে এটা সে সহজে ভুলে না, শত্রু মনোভাব নিয়ে বহুদিন বা আজীবন ঠান্ডা ভাবে মনের মধ্যে রাগ পুষে রাখে, তার কাছে ক্ষমা চাইলেও তার মন নরম হয় না, ক্ষমা করে না, মীমাংসা করে না, চিরস্থায়ী ভাবে তাকে শত্রু হিসাবে সে গণ্য করে। যার উপর একবার রাগ হয় তাকে অভিশাপ দেয়, মনে মনে ঘৃণা করে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং ক্ষতি করার চেষ্টা করে। সকল চেষ্টার পরে যুদ্ধে পরাজিত সৈনিক, যেমন কোন সৈনিক যুদ্ধে সকল চেষ্টা করার পরে যখন পরাজিত হয়ে যায়, তখন যেমন সাংঘাতিক অবিশ্বাস, প্রতিহিংসা, বেপরোয়া, ক্ষমাহীন, ধ্বংসাত্মক হয়ে ওঠে, এটি হচ্ছে সিফিলিটিক টেন্ডেন্সি। অ্যাসিড নাইট্রিকের মানুষেরা ঠিক তেমনি পরাজিত সৈনিকের মতন, তার ভিতর থেকে জেদ, হিংসা, বেপরোয়া মনোভাব, প্রতিহিংসা পরায়ণতা, ক্ষমাহীন ভাব, ধ্বংসাত্মক ভাব যেতে চায় না। এদের কথাবার্তায় কোনো রসকস থাকে না, কর্কশ কথা বলে, কথাবার্তার মধ্যে কোনো ভদ্রতা থাকে না, গালাগালি করে, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, অত্যন্ত অবিশ্বাসী, মানুষকে বিশ্বাস করতে পারে না, সন্দেহপ্রবণ, সব ক্ষেত্রে বিপদের আশঙ্কা করে, না জানি কি ক্ষতি হবে, এবং এই বিপদকে প্রতিহত করার জন্য নিখুঁতভাবে প্রস্তুতি নিয়ে রাখে যাতে তার ক্ষতি না হয়। আমি তরুণ চিকিৎসক বন্ধুদের বলছি, আপনারা জীবনে বহু বই পুস্তক পড়বেন, ইতিমধ্যে অনেক বই পুস্তক হয়তো পড়েছেন। কোনো মেট্রোমেডিকাতে কোনো ওষুধের মানসিক লক্ষণ 2-4 পৃষ্ঠা পাবেন না, এই 2-4-5-10 লাইন পাওয়া যাবে, যে কারণে একটা ওষুধকে ভালো করে চেনা যায় না। আমি প্রত্যেকটা ওষুধকে শরৎচন্দ্রের উপন্যাস যেমন সুন্দর করে সাজানো, সহজ সরল ভাষায়, আমি ঠিক এইভাবে প্রত্যেকটা ওষুধের মানসিক লক্ষণকে শরৎচন্দ্রের উপন্যাসের মতো সুন্দর করে সহজ সরল ভাষায় গল্পের আকারে সাজিয়েছি, এবং আপনাদের সামনে যখন বলি তখন একটা মানুষের চরিত্রটাকে গল্পের আকারে, উপন্যাসের আকারে সুন্দর করে আমি বলতে থাকি। আপনারা যদি একবার ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, একটু মনোযোগী হন,
এই আলোচনা শোনার সময় যদি এদিক ওদিক মনোযোগ না দেন, আমি আশা করি এই আলোচনাটা আপনারা ভুলবেন না, সিংহভাগ কথা আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আসি। অযথা অন্যের বিরুদ্ধে অভিযোগ করে, অকারণে সংসারে অশান্তি করে। সাধারণত সে কাউকে পছন্দ করে না, ফলে অন্যরাও তাকে পছন্দ করে না। অন্যের সমালোচনা করে, কারো কথা শুনতে চায় না। রাগের কারণে গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনার নিমিষে তছনছ করে দেয়। হয়তো কোনো কারণে বসেছে কোনো মিটিং এ আলোচনায়, হঠাৎ করে রাগ হয়ে উল্টাপাল্টা আচরণ করে একেবারে মিটিংটাই, পরিবেশটাই নষ্ট করে ফেলে। এই কারণে এদেরকে কেউ কোনো ভালো মিটিং এ পরামর্শের জায়গায় ডাকতে চায় না। আর যদি ডাকে, ওকে নিয়ে সবাই সাবধানে থাকে, কারণ না জানি কখন কোন ঝামেলা বাদ দিয়ে পরিবেশ নষ্ট করে। কেউ একজন ক্যামেরা অন করছে, বারবার ক্যামেরাটা অন না করলে ভালো হয়। এখন আমরা আসি যে মুহূর্তে আনন্দের পরিবেশটা নষ্ট করে দেয়। কারো সামান্য প্রতিবাদ, বিরোধিতা, কড়া কথা এরা সহ্য করে না। রাগে আগুনের মতো বিপজ্জনক হয়ে ওঠে। বদমেজাজ, কথাবার্তা বলতে বলতে তর্ক বাঁধিয়ে দেয়, ঝগড়া বাঁধিয়ে দেয়, তুচ্ছ ব্যাপারে বিরক্ত হয়। সকালের দিকে এদের বেশি খামখেয়ালি বদমেজাজি থাকে। সকালবেলা তার সাথে কথা বলতে অন্যরা ভয় পায়, যারা তাকে চিনে। তার বদমেজাজের জন্য সকালবেলা তার বদমেজাজটা বেশি থাকে, যে কারণে তার সাথে সকালবেলা কেউ কথা কইতে চায় না। তার ছেলে মেয়ে, ইভেন তার আপন বউটাও তার সাথে কথা কইতে ভয় পায়। হৃদয়ে মায়া, মমতা, ক্ষমা, ভালোবাসা কিছু নাই বললেই চলে। প্রায় সব সময় সকল বিষয়ে এরা খুব অসন্তুষ্ট থাকে। এদের মুখে হাসি দেখতে পাবেন না, সব সময় যেন মুখের মধ্যে একটা অসন্তুষ্টি ভাব, চেহারায় অসন্তুষ্টি ভাব। এদের মনে আনন্দ খুঁজে পাওয়া যায় না। কথা কম বলে, সাধারণত কারো সাথে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন করতে চায় না। সবকিছুতে বিপদ মনে করে। সহানুভূতি এবং সান্ত্বনা পছন্দ করে না। এরা সংগ্রামী মানুষ, নিজের সিদ্ধান্তে অটল থাকে। এদের মনের কথা হচ্ছে কঠোর লড়াই এবং সংগ্রাম করে টিকে থাকতে হবে। হ্যাঁ, যে তার পক্ষে হয়ে কথা বলবে তার প্রতি তার মায়া, তার প্রতি খুব খেয়াল রাখবে। এরা কারো বন্ধু হলে শ্রেষ্ঠ বন্ধু হবে, অর্থাৎ তার পক্ষের লোকের জন্য সে শ্রেষ্ঠ বন্ধু। কিন্তু যে তার বিরোধিতা করবে সে তার নিকৃষ্ট শত্রু, তার কাছে সে নিকৃষ্ট শত্রুতে পরিণত হবে। যারা তার সমর্থক তাদের প্রতি সে অত্যন্ত সহানুভূতিশীল, কারণ শত্রুকে মোকাবিলা করার জন্য তো তার সহযোগিতার দরকার। যে কারণে যারা তাকে সহযোগিতা করে, সাপোর্ট করে, তাদের প্রতি সে সার্বিক খেয়াল রাখে, তাদের পিছনে টাকা পয়সা খরচ করে, তাদের প্রতি মায়া মমতা দেখায়। বিপদ ঘটতে পারে এমন আশঙ্কা, রোগের চিন্তায় মন অস্থির হয়ে পড়ে। রোগের ব্যাপারে সাংঘাতিক টেনশন। অ্যাসিডনেটিক, আর্সেনিক, কার্সিনোসিন, ফসফরাস, এই 4-5টা ওষুধ, ফার্স্ট গ্রেডের ওষুধ। অসুস্থ না থাকলেও কল্পনা করে আর বাঁচবো না, শীঘ্রই মারা যাব। নিজের স্বাস্থ্য এবং রোগ নিয়ে এরা খুব টেনশন করে, খুব দুশ্চিন্তা করে। তেমনি আপনজনের রোগ নিয়েও আশঙ্কা করে। এজন্য এরা রোগ প্রতিরোধের ব্যবস্থা করে রাখে। অসুখের সময় ভয়ে ঘন ঘন ডাক্তার বদলায়, টাকা পয়সা খরচ করে, বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। সর্দি ঠান্ডা লাগার ভয়, জীবন এবং রোগ আরোগ্যের ব্যাপারে এদের খুব হতাশা তৈরি হয়, ঘাবড়িয়ে যায়, উদাসীন হয়ে পড়ে। এরা প্রিয়জনকে হারানোর ফলে, মানে প্রিয়জন মারা গেছে বা ছেড়ে চলে গেছে, যে কারণে ভীষণ মনোকষ্ট, প্রিয়জনকে হারানোর কষ্টে, অতীতের কষ্ট, অতীতে ঘটে যাওয়া অসন্তোষজনক সমস্যা, এইসব নিয়ে চিন্তা করতে থাকে, এদিক সেদিক ঘুরে বেড়ায়। কান্না করার প্রবণতা, অসন্তুষ্টির কারণে ভীষণ কান্না করে। সন্ধ্যাবেলায় মন উদ্বিগ্ন থাকে, সন্ধ্যাবেলায় মন বিষণ্ণ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। গাড়িতে চড়ে বেড়ানোর সময় এদের মানসিক কষ্ট কমে যায়। হঠাৎ কোনো শব্দ বা গোলযোগের শব্দ, গোলমাল সহ্য করতে পারে না। সামান্য শব্দ বা স্পর্শ এদের কাছে সাংঘাতিক অসহ্য। এই যে সাংঘাতিক স্পর্শ, সামান্য শব্দ বা সামান্য স্পর্শ সহ্য করতে পারে না, এটা কিন্তু সিফিলিটিক টেন্ডেন্সি। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, মানসিক পরিশ্রম করতে চায় না, সবকিছুতে একটা উদাসীন ভাব, জীবনের প্রতি একটা বিতৃষ্ণা, আত্মহত্যার ইচ্ছা,
রোগীর সেবা যত্ন করা বা অন্য কোনো কারণে দীর্ঘদিন অনিদ্রায় থাকার ফলে, অনেকদিন ঘুম না হওয়ার ফলে এদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি হয়। হোমিওপ্যাথি ওষুধ পছন্দ করে না যারা বলে, এরকম পেশেন্ট মাঝে মাঝে পাবেন। এরকম ওষুধ আছে 1 2 3 4 5 6 7টা ওষুধ আছে। হোমিওপ্যাথি পছন্দ করে না যদি কেউ বলে, তাহলে 7টা ওষুধের কথা আপনারা মনে করবেন। এই 7টা হচ্ছে অ্যাসিড নাইট্রিক, কার্সিনোসিন, কস্টিকাম, হিপাসাপ, লাইকোপোডিয়াম, নাক্সভম এবং সিপিয়া। এই 7টা ওষুধের পেশেন্টরা হোমিওপ্যাথি পছন্দ করে না। কখনো কোনো পেশেন্ট যদি বলে আমার তো হোমিওপ্যাথি পছন্দ না, বেকায়দায় পড়ে খাচ্ছি, তাহলে এই 7টা ওষুধের কথা মনে করবেন। সেখান থেকে যে ওষুধটার সাথে লক্ষণ মিলে সেটা দেওয়ার চেষ্টা করবেন। তাই বলে এর বাইরে রুগী যাবে না এমন কথা কিন্তু নয়। এর বাইরেও হতে পারে, ওষুধ পছন্দ করে না হোমিওপ্যাথি এমন মানুষ অন্য ওষুধে হতে পারে, তবে এই 7টা ওষুধের মধ্যে আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই থাকে। এখন আমরা আসি, এই যে আমরা বলি অনুভূতি, সেন্সেশন অ্যাজিভ বা অনুভূতি, রোগীর মনের মধ্যে কিছু অনুভূতি, শরীরে কিছু অনুভূতি পাওয়া যায়। এই অনুভূতির গুরুত্ব কিন্তু অত্যন্ত ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। তাহলে অনুভূতি গুলা কি আমরা সে দেখে আসি। যেন মনে হয় যে ফিতা দিয়ে মাথার খুলিটাকে চেপে বাঁধা আছে, টাইট করে বাঁধা আছে, মাথা থ্যাতলাচ্ছে এমন অনুভূতি, যেন চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে এমন অনুভূতি, যেন চোখের মধ্যে বালি আছে এরকম অনুভূতি, যেন দাঁত লম্বা হয়ে গেছে, দাঁত স্পঞ্জের মতো নরম হয়ে গেছে এমন অনুভূতি, যেন খাবার গলা দিয়ে নিচে যাচ্ছে না, নিচে যায় না এমন অনুভূতি, যেন খাবার নিচে নামবেই না এমন অনুভূতি, যেন গলা ফুলে আছে এমন অনুভূতি, যেন পেট ফেটে যাবে এরকম অনুভূতি, যেন পেটের মধ্যে পানি উত্তপ্ত হয়ে আছে, পেটের মধ্যে পানি গরম হয়ে আছে, যেন পেটের উপরে শুষ্ক গরম কাপড় আছে, যেন মলদ্বারে মল আছে, মুখের গায়ে যেন কাঠি দিয়ে খোঁচাচ্ছে বা কাঠি বিঁধে আছে, যেন মলদ্বার ফাটা, মলদ্বারে যেন ধারালো কাঠি দিয়ে খোঁচা মারছে এইরকম অনুভূতি, যেন আক্রান্ত স্থান ফিতা দিয়ে চেপে বাঁধা আছে এমন অনুভূতি, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অনুভূতি। এদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণাও আমরা দেখতে পাই। সে সুস্থ আছে অথচ তার মনে হয় আমি অসুস্থ, ভ্রান্ত ধারণা সে অসুস্থ, ভ্রান্ত ধারণা সে মামলায় জড়িয়ে পড়বে, তার মধ্যে ভ্রান্ত ধারণা সে নানান রকমের মূর্তি দেখতে পায়, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আসি অস্থিরতা নিয়ে। অন্য 2-1টা ওষুধের সাথে তুলনা হতে পারে। অ্যাসিড নাইট্রিকের অস্থিরতা কেমন? রোগের তরুণ অবস্থায় অস্থিরতা কম থাকে, কিন্তু যখন রোগটা পুরাতন হতে থাকে তখন এর মধ্যে অস্থিরতা বেড়ে যায়। আমি বোধহয় আর বাঁচবো না, আমি বোধহয় আর সারবো না, যে কারণে রোগ বোধহয় সারবে না, তখন অস্থিরতা বাড়তে থাকে। সেই ক্ষেত্রে আর্সেনিকেরটা দেখে আসি। আর্সেনিকের তরুণ অবস্থায় অস্থিরতা থাকে বেশি, কিন্তু রোগের পুরাতন অবস্থায় অস্থিরতা থাকলেও দুর্বলতার কারণে সে তার প্রকাশ করতে পারে না, তখন তার অস্থিরতা কমে যায়। কারণ আর্সেনিকের মানুষেরা অসুস্থ হলে খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে, যে কারণে এদের শুরুতেই অস্থিরতা নড়াচড়া বেশি থাকলেও শেষের দিকে আর নড়াচড়া করতে পারে না, কারণ শরীর এত বেশি অসুস্থ হয়ে যায় এরা আর নড়াচড়া করতে পারে না। এখন আমরা আসি ভয়। এরা অত্যন্ত ভীতু, সামান্য কারণে ভয় পায়, এমনকি পায়ের শব্দেও চমকে ওঠে। কলেরা রোগের ভয় মারাত্মক, ফার্স্ট গ্রেডের ভয়, মানে কলেরা হয়ে যাবে এরকম ভয় তার মধ্যে মারাত্মক। এখন আমরা আসি ফিজিক্যাল জেনারেলসে। ঠান্ডা একদম সহ্য হয় না, সামান্য ঠান্ডায় শরীর কাঁপতে থাকে। সাধারণত শরীরের উপর অংশ বাম দিক, নিচের অংশ ডান দিক আক্রান্ত হয়। ঘাম, পায়ের তলা এবং হাত প্রচুর ঘামে, পায়ের তলা এবং বগলের ঘামে খুব দুর্গন্ধ। এরা খেতে বসলে ঘামে, খাওয়ার সময় ঘামে, সামান্য পরিশ্রমের সময় ঘামে, যে পাশে চেপে হয় সে পাশটা ঘেমে যায়, রাতে প্রচুর ঘাম হয় এবং তার ঘামে সাংঘাতিক দুর্গন্ধ থাকে। এদের জিহ্বাটা কেমন? জিহ্বা পরিষ্কার, লাল, রসরসে এবং মাঝখানটা মনে হবে খাঁজ কাটা খাঁজ কাটা। পিপাসা, পিপাসা খুবই কম, নাই বললেই চলে।
আর এদের পছন্দের মধ্যে আছে লবণ, এরা ভীষণ পছন্দ করে, ফার্স্ট গ্রেডের পছন্দ। আর মাংসের মধ্যে যেটাকে আমরা বলি চর্বি মাংস বা তেল মাংস, অনেক অঞ্চলে বলে তেল মাংস, ওটাকে বলা হয় চর্বি মাংস। এই চর্বি মাংসটা এরা ভীষণ পছন্দ করে, মাংসের মধ্যে থেকে চর্বিটা বা মাংসের তেলটা বেছে বেছে খাবে। এছাড়া চুন মাটি খেতে পছন্দ করে, ছোট বাচ্চারা দেখবেন দেয়ালে চুন, এমনি চুন, দেয়ালে চুন, মাটি খেতে পছন্দ করে। এছাড়াও পনির, মাছ, মিষ্টি, ভাজা এবং মশলাযুক্ত খাবার পছন্দ। হজম হয় না এরকম কিছু উল্টাপাল্টা খাবার এরা পছন্দ করে বা খায়। কিরকম? মনে করেন মাটি, কাঠকয়লা, শুকনা খাবার ইত্যাদি। এদের অপছন্দের তালিকায় আছে ডিম, রুটি। আর যখন কোনো মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়, সে যদি অ্যাসিড ন্যাট্রিকের রোগী হয়, তবে তার মাংস আর ভালো লাগে না, তখন তার মাংস খাইতে ইচ্ছা করে না। আর অসহ্য কি, এদের দুধ সহ্য হয় না, দুধ খেলে এদের পেট খারাপ করে, দুধ খেলে বদহজম হয়, বমি হয়। আর ঠান্ডা পানিতে স্নান সহ্য হয় না, ঠান্ডা পানিতে স্নান করতে পারে না, কারণ ঠান্ডা পানিতে স্নান করলে ঠক ঠক করে কাঁপতে থাকে। এখন আমরা আসি যে এরা শয় কিভাবে। চিত হয়ে মাথার উপর হাত দিয়ে শয়, কপালের উপর হাত রেখে শয়। আর ঘুম, দীর্ঘদিন ধরে এদের শান্তিদায়ক আরামের ঘুম হয় না, রাত 2টায় ঘুম ভেঙে যদি যায় তাহলে আর ঘুম আসে না। স্বপ্ন দেখে কি কি? সাধারণত ভয়ের স্বপ্ন দেখে, মরা মানুষের স্বপ্ন দেখে, নিজে মরে যাবে বা মরে যাচ্ছে এরকম স্বপ্ন দেখে, ঝগড়ার বুক চাপা স্বপ্ন দেখে চিৎকার করে উঠে। এদের রোগ বাড়ে কিসে, কমে কিসে, সেগুলো আমরা একটু দেখে আসি। সন্ধ্যায়, রাতে, মাঝরাতের পরে, ঠান্ডা বাতাসে, ঠান্ডায়, ঠান্ডা পানিতে স্নানে, আবহাওয়ার পরিবর্তনে, দুধ পান করলে, আহারের পর, মলত্যাগের পর, সহবাসের পর, ইত্যাদি ইত্যাদি সময় এদের ঘুম না, এদের রোগ বাড়ে। আর রোগ কমে কিসে? মজার ব্যাপার, এরা যদি গাড়িতে চড়ে বেড়ায় তাহলে এদের রোগ কমে, ট্রেনে, বাসে, হুন্ডায় ইত্যাদি ইত্যাদি। আর শুইলে সব রোগ উপশম হয়। আর এদের বেশিরভাগ রোগ সকালবেলার দিকে উপশম হয়। এখন আমরা আসি কি কি ক্ষেত্রে ওষুধটা ব্যবহার হয়। এটি অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, সবগুলো বলা যাবে না। আমরা বিশেষ কিছু ক্ষেত্র আলোচনা করব, দিয়ে আলোচনা আমরা শেষ করব। দেখে আসি চোখ। চোখে মনে হয় কাঠি দিয়ে খোঁচা মারার মতো ব্যথা, চোখে প্রদাহ হয়, আলো সহ্য হয় না, ঠান্ডায় ঠান্ডা বাতাসে বাড়ে, চোখের কোণ ফেটে যায়, চোখে ঘা হয় ইত্যাদি। আর দেখে আসি সর্দি। সহজেই সর্দি লাগে, সর্দি সারতে না সারতে আবার সর্দি লেগে যায়। এই সর্দি লাগলো, মাত্র সেরেছে 2-4 দিন আগে, আবার সর্দি লেগে গেল, অর্থাৎ 12 মাস প্রায় লেগেই থাকে, সর্দি সারতে না সারতে লেগে থাকে। যে কারণে এরা সর্দি লাগার ভয়ে খুব আতঙ্কে থাকে। এদের সর্দিটা সবুজ বর্ণের, দুর্গন্ধযুক্ত সর্দি ঝরে। শীতকালে এবং ঠান্ডা বাতাসে এদের হাঁচি কাশি সর্দি হয়। গরম ঘরে এরা একটু ভালো থাকে, সর্দিটা আরাম থাকে। সর্দির ফলে অনেক সময় সর্দি এত ঝরতে থাকে, শেষ পর্যন্ত নাকে ঘা হয়ে যায়, নাকের ডগা লাল হয়ে যায়, নাক ফেটে যায়। এদের নিঃশ্বাসে দুর্গন্ধ, আর নাক দিয়ে প্রায় রক্ত পড়ে। এখন আমরা আসি যে মুখে বা জিহ্বা বা গলায় ঘা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুখের ভিতরে জিহ্বায় ঘা হয়, জিহ্বা ফেটে যায়, মুখের কোণ, 2 কোণ ফেটে যায়, রক্ত পড়ে, কাঠি দিয়ে খোঁচানোর মতো ব্যথা হয়, জ্বালা করে। ঠান্ডা গরম কোনোটাই সহ্য করতে পারে না এই ঘা অবস্থায়। মুখ থেকে দুর্গন্ধ পড়ে, প্রচুর দুর্গন্ধযুক্ত লালা পড়ে, লালা যেখানে লাগে সেখানে আবার ঘা হয়ে যায়, ঠোঁটের কোণ ফেটে যেয়ে রক্ত পড়ে ইত্যাদি ইত্যাদি। গ্ল্যান্ড, ঘাড়ের বা বগলের গ্ল্যান্ড
ফুলে যায়, ব্যথা করে, খোঁচা মারার মতো চিরিক মারা ব্যথা, অনেক সময় গ্ল্যান্ড পেকে গিয়ে পুজ হতে পারে। এর ব্যথা কিন্তু হঠাৎ আসে, হঠাৎ যায়। মলদ্বারের একটা সমস্যায় খুব দারুণ কাজ করে, প্রায় দুর্গন্ধযুক্ত পায়খানা হয়, পাতলা পায়খানা। বিশেষ করে বয়স্ক মানুষদের ঘন ঘন পাতলা পায়খানা হয়। দুধ খেলে বা শীতকালের শুরুতেই পাতলা পায়খানা দেখা দেয়, কষ্টদায়ক আমসা দেখা দেয়। যাক, আপনাদের মেসেজ আমি পরে পড়ছি, পরে জবাব দিচ্ছি। সব সময় প্রচন্ড মল বেগ, কিন্তু মল বের হতে চায় না। প্রচন্ড কুণ্ঠন না দিলে প্রেসার না দিলে মল বের হতে চায় না। এমনকি নরম মল হলেও মল ত্যাগ করার সময় কুথন দেয়া লাগে। পাতলা নরম মল পানির মতো, তাও কুথন দিয়ে বের করতে হয়। এটি একটি পিকুলিয়ার লক্ষণ, অদ্ভুত লক্ষণ। মনে হয় যেন মলদ্বারে মল আটকে আছে। মল ত্যাগের পরে নিচ পেটে ব্যথা করে, মলদ্বার ফেটে যায়, মলদ্বার দিয়ে রক্ত পড়ে, তীব্র যন্ত্রণা হয়। বিশেষ করে মলদ্বার ফেটে যাওয়া, অ্যানাল ফিসার, মলদ্বারে ভীষণ ব্যথা, জ্বালা, মল ত্যাগের পরে 1-2 ঘন্টা পর্যন্ত জ্বালা করতে থাকে। আবার এর চেয়েও বেশি 2-4 ঘন্টা পর্যন্ত জ্বালা করতে থাকে। জ্বালা সেই কি জ্বালা, আগুনের মতো জ্বালা। আর মনে হয় যেন কাঠি দিয়ে খোঁচাচ্ছে, গুতা মারছে, এরকম ব্যথা লাগে, ভীষণ কষ্ট হয়। তো অনেক সময় আপনাদের কাছে আসবে রুগী, পাইলসের রুগী, অ্যানাল ফিসারের রুগীরা আসবে, এসে বলবে পায়খানার পরে অনেকক্ষণ পর্যন্ত ব্যথা করে, জ্বালা করে, এত জ্বালা ব্যথা করে আমি অস্থির হয়ে যাই, শেষ পর্যন্ত হেঁটে বেড়াতে বাধ্য হই। অনেক সময় মলদ্বার দিয়ে রক্ত পড়ে, ফেটে ফেটে যায়, ইত্যাদি ইত্যাদি। আর অনেক সময় দুর্গন্ধযুক্ত রক্ত পড়ে, পুজ পড়তে পারে। মলত্যাগের পরে যে দীর্ঘ যন্ত্রণা হয়, লম্বা সময় যন্ত্রণা হয়, যে কারণে এরা অনেক সময় দুর্বল হয়ে পড়ে, তখন বাধ্য হয়ে শুয়ে শুয়ে মলত্যাগ করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে মহিলাদের জরায়ু চুলকায়, ফুলে যায়, জ্বালা করে, ঠান্ডা পানি লাগলে চুলকানি আরো বাড়ে, সাদা স্রাবের কারণে জরায়ু চুলকায়, সহবাসের পর জরায়ু চুলকায়, প্রস্রাবের দ্বার ফেটে যায়, ঘা হয়, রক্ত পড়ে, জরায়ু নিচের দিকে নেমে যায়, মনে হয় যেন নাড়ি ভুঁড়ি প্রস্রাবের রাস্তা দিয়ে বেরিয়ে আসবে, সামান্য পরিশ্রমে জরায়ু থেকে রক্ত পড়ে, অনেক সময় আঠালো স্রাব পড়ে, ইত্যাদি ইত্যাদি। আর অ্যাসিড ন্যাট্রিকের একটা ব্যাপার, যে কোনো জায়গায় সামান্য একটু ঘা আছে, একটু টোকা লাগলে, একটু ছোঁয়া লাগলে, মুখের ঘা, জিহ্বার ঘা, শরীরের যে কোনো জায়গা, তার ঘায়ে একটু ছোঁয়া লাগলেই একবারে গলগলিয়ে রক্ত পড়বে। এটি একটি মনে রাখার মতো গুরুত্বপূর্ণ লক্ষণ। এর কিছু অদ্ভুত লক্ষণ আছে, সে আমরা দেখে আছি। আমরা এদের মধ্যে যখন টেনশন কাজ করে, এদের যখন মাথা ঘুরায়, এরা যখন কানে কম শুনে, তখন যদি গাড়িতে চড়ে বেড়ায়, তাহলে এদের সমস্ত রোগ লক্ষণ কমে যায়। এরা যদি হাঁটে বা গাড়িতে চড়ে চড়ে ভ্রমণ করে, তাহলে এদের বমি কমে যায়। এরা গাড়িতে চড়ে বেড়ালে এদের পাতলা পায়খানা কমে যায়। এরা যখন কিছু চাবায়, তখন কানের মধ্যে খটখট করে শব্দ হয়। যে জিনিস হজম হবে না, এই জিনিস তাদের খেতে ইচ্ছা হয়। মারা গেছে কোনো মানুষ, উপস্থিত নাই এমন মানুষের সাথে সে একা একা কথা বলে, অথচ মানুষটা উপস্থিত নাই অথবা মারা গেছে, এরকম মানুষের সাথে সে কথা বলতেছে।
মেরুদণ্ডে আঘাত লাগলে হাত পায়ের তলা ঘামে, কান্না করার সময় নাক থেকে রক্ত পড়ে, হাঁচি বা কাশি দিলে নাকে সুচ ফোটানো ব্যথা হয়, ঠান্ডার সময় বা ঠান্ডায় মেয়েদের সাদা স্রাব বেড়ে যায় এবং জরায়ু চুলকায়, রাতে ঘুম ভেঙে গেলে শরীরের নিচের দিক পায়ের দিক ঠান্ডা হয়ে যায়, ধীরে ধীরে হাঁটলে হৃৎপিণ্ডের ধড়ফড়ানি বেড়ে যায়। এখন কিছু মহামনীষীদের বক্তব্য এই ওষুধ সম্পর্কে আমরা শুনে আসি। ডাক্তার টাইলার বলছেন, যদি কেউ চর্বি জাতীয় খাবার খুব পছন্দ করে, লবণ খুব পছন্দ করে এবং খুব শীতকাতর হয় এবং উদাসীন টাইপের হয়, তবে তার জন্য অ্যাসিড নাইট্রিক ভাববেন, রোগ যাই হোক। অন্য একজন মনীষী বলছে, প্রস্রাবে ঘোড়ার প্রস্রাবের মতো যদি তীব্র গন্ধ থাকে আর ঠোঁটের কোণ ফাটা ফাটা হয় বা ঠোঁটের কোনায় ঘা হয়, তাহলে অ্যাসিড নাইট নির্বাচন বিশেষভাবে মনে রাখতে হবে। অ্যাসিড নাইট্রিক নির্বাচনের কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে। অ্যাসিড নাইট্রিকের রোগীরা প্রায় পুরাতন অসুখে ভুগে, মানে দীর্ঘদিন ক্রনিক ডিজিজে ভুগে। যাদের প্রায় পাতলা পায়খানা দেখা দেয় তাদের জন্য অ্যাসিড নাইট্রিক একটা অসাধারণ ওষুধ, তবে অবশ্যই লক্ষণ নিতে হবে। অ্যাসিড নাইট্রিকের যারা বয়স্ক মানুষ তারা অত্যন্ত দুর্বল হয় এবং প্রায় পাতলা পায়খানায় ভুগে। অধিকাংশ খাবার যেটাই খায় মনে হয় এটাই তার সহ্য হয় না, এবং আবহাওয়া এদের সহ্য হয় না, মানে অধিকাংশ খাবার এবং আবহাওয়া এদের সহ্য হয় না, ফলে এরা প্রায় সর্দিতে এবং পাতলা পায়খানায় ভুগে। যদি কখনো পান যে কোনো মানুষের সিফিলিস দোষ, কোনো রোগীর যক্ষায় আক্রান্ত কিন্তু তার ফুসফুসে কোনো ক্ষত নাই, তাহলে অ্যাসিড নাইট্রিক দিয়ে লাভ হবে না। কারণ অ্যাসিড নাইট্রিকের রোগী যদি হয় তবে তার ফুসফুসে অবশ্যই অবশ্যই ক্ষত থাকা লাগবে। যদি অ্যাসিড নাইট্রিক খাওয়ার পরে, সেবন করার পরে এর ক্রিয়া আরম্ভ হয়, তাহলে কখনো কখনো এদের ত্বকে কোনো লক্ষণ, মানে ত্বকে কোনো ধরনের ঘাস, মানে কোনো উদ্ভিদ দেখা দিতে পারে, আঁচিল দেখা দিতে পারে, ভয়ের কিছু নাই। সেই ক্ষেত্রে বুঝতে হবে যে ওষুধের কাজ আরম্ভ হয়েছে, এবং এই ক্ষেত্রে ওষুধ পরিবর্তন করার দরকার নাই। কিন্তু কখনো যদি কোনো পেশেন্টে দেখেন অ্যাসিড নাইট্রিকের লক্ষণ আছে কিন্তু কাজ করছে না, অ্যাসিড নাইট্রিকের লক্ষণ আছে ভালো কাজ করছে না, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া তার অনুপূরক হিসাবে ভালো কাজ করে। খেয়াল রাখতে হবে যে উচ্চ শক্তি অনেক সময় দিলে রোগ খুব বেড়ে যায়, যে কারণে যে পেশেন্টের জন্য আপনি অ্যাসিড নাইট্রিক নির্বাচন করবেন তাকে বুঝে শুনে উচ্চ শক্তি দিবেন, কারণ উচ্চ শক্তিতে রোগ বাড়ে এমন ওষুধ অ্যাসিড নাইট্রিক, নাক্সবম, এই দুটো ওষুধ হাই পাওয়ার দিলে অনেক সময় রোগ বেড়ে যায়, যে কারণে এটা ছোট পাওয়ার বা মাঝারি পাওয়ার দিয়ে আরম্ভ করে তারপরে আস্তে আস্তে উপরে গেলে ভালো হয়, এবং খুব সতর্কতার সাথে এর পাওয়ার নির্বাচন করা উচিত। অ্যাসিড নাইট্রিকের পূর্বে বা পরে হিপাসাল বা ল্যাকেসিস ব্যবহার করা যায় না। তাহলে আমরা মূল কথাটি যদি আবার একটু জেনে আসি যে অ্যাসিড নাইট্রিক নির্বাচন আমরা করব কেন, কোন কোন লক্ষণের ভিত্তিতে, সেটা হচ্ছে যাদের অত্যন্ত জেদ, মেজাজ অত্যন্ত খিটখিটা, যারা অত্যন্ত ভীতু, যাদের সকল স্রাব ইভেন প্রস্রাব অত্যন্ত দুর্গন্ধ, যাদের দুধ অত্যন্ত অসহ্য, যারা অত্যন্ত শীতকাতর, যাদের পিপাসা অত্যন্ত কম, যারা গাড়িতে চড়ে বেড়ালে যাদের মানসিক এবং রোগ লক্ষণ অত্যন্ত উপসম্বোধ করে, যাদের ব্যথা কাঠি দিয়ে খোঁচানোর মতো অত্যন্ত ব্যথা, যাদের চোখ, মুখ, নাকের কোণ, মলদ্বার, মূত্রদ্বার, জরায়ুদ্বার ইত্যাদি ফেটে যাওয়ার প্রবণতা এবং ক্ষত হওয়ার প্রবণতা বেশি, তাদের জন্য আমরা অ্যাসিড নাইট্রিক প্রয়োগ করতে পারি, রোগ যা ইচ্ছা তাই হোক না কেন। তো আমি বলবো এখানকার পরিচালকদের, আমি তো সাধারণত যে কোনো জায়গায় আলোচনায় গেলে 100-র বেশি ডেলিগেট থাকে,
মানে এই শ্রোতা থাকে। এই যে সেদিন তারিখের এখানে আলোচনা করলাম 150 জন ছিল, কিন্তু আপনাদের এখানে দেখলাম আজকে ডেলিগেট কম। আর সেদিন এদের এখানে আলোচনা করলাম উদ্দীপনে, সেখানে বোধহয় ছিল 85 জন। আপনাদের এখানে আজকে কয়জন হয়েছে আমি জানি না। অন্তত 150 ডেলিগেট শ্রোতা থাকা উচিত। আপনারা এই প্ল্যাটফর্মটাকে আলোচনা না করাইতে করাইতে এমন দুর্বল করে ফেলেছেন যে মানুষজন আপনাদের প্ল্যাটফর্মের কথা ভুলে গেছে। আমি সাধারণত যে কোনো প্ল্যাটফর্মে গেলে সবসময় 100-র উপরে শ্রোতা থাকে। এত কম শ্রোতা থাকলে তো আলোচনা করে মজা লাগবে না, এটাকে স্ট্রং করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর অ্যাসিড নাইট্রিক সবাই বুঝলেন কি না, কতটুকু বুঝলেন আমি জানি না। যদি তো আমি কি আলোচনা থেকে বেরিয়ে যাব? ও, আমি একটা জিনিস একটু দেখে আসি, আমি মেসেজ গুলো একটু দেখে আসি। কেউ কেউ মেসেজ করেছিল। একজন লিখেছে ওষুধটা খাওয়ার পরে তার শরীরে ঘাম চুলকানি বেড়ে গেছে, এটা ভালো লক্ষণ, ওষুধের কাজ শুরু হয়েছে। আপনারা যারা মেসেজ করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। ওই যে ওই একজন মেসেজ করেছে যে আমি একটু মেসেজ গুলো আবার একটু গোড়া থেকে সবগুলো দেখে আসি। অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তো যে কারণে অনেকের এখানে নেট নাই। বৃষ্টি ঝড়, আমাদের এখানে যেমন আজকে প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে। শহীদ ফরিদ, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি তাহলে ওই যে 7টা ওষুধের মানুষেরা হোমিওপ্যাথি পছন্দ করে না, তাদের সেইটা আমার একটু একজনকে জানি শুনতে চাইছে, আমি দেখি। একটু লাইনে থাকেন, আমি হ্যাঁ, আপনারা কেউ কথা বলেন, আমি আমি দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে। তারপরেও স্যার, যেহেতু আমি নেটওয়ার্কের সমস্যার কারণে যুক্ত হতে পারিনি, আমি শেষ সময়ে যুক্ত হয়েছি। তো স্যার, আজকে ক্লাসটা খুব ভালো হয়েছে। তো সেক্ষেত্রে আজকে বাংলাদেশ সমাজ ছাত্র অধিকার হ্যাঁ, একটু সংগঠন। হোমিওপ্যাথি পছন্দ করে না এরকম 7টা ওষুধের মধ্যে অ্যাসিড নাইট্রিক, কার্সিনোসিন, কস্টিকাম, হিপাসাব, লাইকোপোডিয়াম, নালভম, সিপিয়া, 7টা ওষুধ, 7টারই মেজাজ কড়া, 7টা ওষুধের মেজাজই কড়া। তো আর কারো কিছু? স্যার একটা লিখতে পারি নাই, স্যার 6টা লিখছি। বুঝি না। অ্যাসিড নাইট্রিক, কার্সিনোসিন, কস্টিকাম, হিপাসাব 4টে, লাইকো, নাজবম, সিপিয়া 7টা। জি স্যার, ধন্যবাদ স্যার, লিখতে পারি। এই 7টা মেডিসিনের ওষুধের রুগীরা